নদী রক্ষায় তিস্তা পারে গণপদযাত্রা, পানিতে নেমে আগ্রাসনের প্রতিবাদ, 5 জেলার 11 পয়েন্টে লাখো জনতা। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্রদের কমিটি বাতিলের দাবিতে একাংশের আলটিমেটাম, সড়ক অবরোধ করে বিক্ষোভ। পাঁচ আগস্টের পর লুট হওয়া 1400 অস্ত্র ও 2.5 লাখ বুলেট উদ্ধার হয়নি এখনো, নাশকতা রোধে ডিসিদের সতর্কতার আহ্বান। সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান 4 দিনের রিমান্ডে, সাভারে হৃদয় হত্যা মামলায় আসামি। এবং বান্দরবানে মুক্তিপণের দাবিতে অপহৃত 26 শ্রমিক 3 দিন পর মুক্ত, আহত কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপির আহ্বানে তিস্তার পাড় থেকে কাউনিয়া পর্যন্ত গণপদযাত্রা শেষ হয়েছে। সকাল 11টায় তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি রংপুরের কাউনিয়া হয়ে আবার লালমনিরহাটের তিস্তার পাড়ে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে দুপুরে নদীতে নেমে প্লাকার্ড প্রদর্শন করে আন্দোলনকারীরা। এছাড়াও 5 জেলার 11টি পয়েন্টে দিনভর সাংস্কৃতিক কর্মকাণ্ড চলমান রয়েছে। বিকেলে নাটিকা শেষে সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। তিস্তার পানির ন্যায্য হিস্যা ও নদী ভাঙন রোধ ঠেকাতে সংস্কারের জোর দাবি তুলেছেন আন্দোলনকারীরা। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর তিস্তার 11টি পয়েন্টে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি সহ তিস্তা পাড়ের বাসিন্দারা। এটার দাবি পূরণ না হয় আমরা মনে এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই আন্দোলনের যারা একীভূত হয়েছে, আমাদের সমস্ত কর্মীরা রাত জেগে তারা এখানে অবস্থান নিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর এবং নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই মুহূর্তে কি ধরনের কর্মসূচি সেখানে চলছে এবং তারেক রহমান বক্তব্য দেওয়ার কথা আছে, সে বিষয়ে সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন, এই মুহূর্তে কিন্তু প্রতিবাদী অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, অর্থাৎ প্রতিবাদে যে অংশ হিসেবে যেটি আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে কিন্তু শুরু করছে 4টা থেকে প্রোগ্রাম। আপনি নিশ্চয়ই জানেন যে ঠিক দুপুর 2টা 15 প্লেকার্ডের মাধ্যমে কিন্তু আরেকটি প্রোগ্রাম ছিল, অর্থাৎ বিএনপি সহ অঙ্গ সংগঠন এবং রংপুরের অর্থাৎ কাউনিয়া সহ 5 জেলার যে মানুষরা তারা কিন্তু নদীতে নামে কিন্তু প্লেকার্ডের মাধ্যমে কিন্তু প্রতিবাদ জানিয়েছে পানির দাবিতে। আপনি নিশ্চয়ই জানেন যে এটি কিন্তু চলছে গতকাল থেকে আজ পর্যন্ত এবং আগামীকাল সকাল 6টা পর্যন্ত চলবে। শুধু মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে, পানির ন্যায্য হিস্যার দাবিতে কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে স্থানীয় এবং সাধারণ মানুষরা। এটি কিন্তু দাবি সেই 48 বছরের দাবি। তারা বলছেন যে 15 বছর আওয়ামী লীগ সরকারের শাসন আমলে অনেকবার আন্দোলন করে অর্থাৎ মানববন্ধন বিক্ষোভ করার পরেও কিন্তু এই আন্দোলন বাস্তবায়ন করতে পারেনি। এবার তারা জোর দাবি জানিয়ে দাবি তুলেছেন যে তিস্তা পারেই তারা অর্থাৎ মহাসমাবেশের মাধ্যমেই এটি অর্থাৎ দাবি এটি পালন করবেন। তবে এখন পর্যন্ত যেটি আমরা যেটা জেনেছি যে তারেক রহমান ঠিক 7টার সময় অর্থাৎ ভার্চুয়ালে যোগ হয়েই এই আন্দোলনের যাতে আরও ভালো করে আন্দোলন করতে পারে, বিএনপি অঙ্গ সংগঠন দলগুলো বিভিন্ন জায়গাতে আন্দোলনে তারা অংশগ্রহণ করতে পারে সেদিক দিয়ে সে দিক নির্দেশনা দেবেন এবং তিনি এই তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের কথা বলবেন। এটি আসলে বিএনপি নেতৃবৃন্দ বলছেন। আমি একটু আগে কিন্তু এখানকার যিনি প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে তিস্তা নিয়ে আর যত বড় বাধা আসুক না কারণ তারা সেটি মোকাবিলা করবে, মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছেন এবং সাধারণ মানুষকে জনগণকে সাথে নিয়ে সেটি মোকাবিলা করবেন এবং এই তিস্তার যে দাবি সেটি পূরণ করেই ছাড়বেন, এটি আসলে বলছেন। তবে এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই দেখছেন যে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। এই আন্দোলনের অংশ হিসেবে কিন্তু তারা পদযাত্রাও করেছেন এবং যেটি না তারা করে এই আন্দোলন আরও জোরদার করতে পারে সেটিও তারা করছেন। সব মিলে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে তিস্তা পাড়ের যে মানুষ, লাখো মানুষ
নজরুল, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই নীলফামারীতে, সেখানে আছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, আমরা রংপুরের পরিস্থিতি শুনছিলাম, নীলফামারীতে কি ধরনের কার্যক্রম চলছে এবং পদযাত্রায় যারা অংশগ্রহণ করেছিলেন তারা কি বলেছেন? নীলফামারীতে ঠিক একই রকমের কার্যক্রম চলছে। এখন আলোচনা চলছে, স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। তো এখানে কেন্দ্রীয় নেতা বাবু গায়েশ্বর চন্দ্র রায় এসে উপস্থিত হয়েছেন। তো এই বক্তাদের কথা থেকে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে এক সময় তিস্তার বুক চিরে চলতো বিভিন্ন রকমের বাহন, এখানে জাহাজ চলতো, বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া করা হতো, কিন্তু আজ এই তিস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে লাখো মানুষ একটা পথসভা, একটা অবস্থান কর্মসূচি পালন করছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের, এবং এজন্য নেতারা ইন্ডিয়ার যে পানির হিস্সা সেটাকেই দায়ী করছেন, আর তারা তাদের ন্যায্য হিস্সা আদায়ের জন্য জোরালো দাবি জানাচ্ছেন। আমরা এখানে দেখেছি যে এই আলোচনা সভার পূর্বে এখানে গ্রাম্য লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে, পাশাপাশি এখানে নাটকও অনুষ্ঠিত হয়েছে। তিস্তা পাড়ের মানুষের নিয়ে তুলে ধরা হচ্ছে এখানকার বাস্তব চিত্রগুলো, কেন্দ্রীয় নেতাদের সামনে এগুলো উপস্থাপন করছেন। স্থানীয়রা জানানোর চেষ্টা করছেন যে তিস্তা মানুষের কিভাবে কষ্ট করে তাদেরকে বেঁচে থাকতে হয়। এই তিস্তা একটা সময় তাদের জীবনের জন্য আশীর্বাদ হলেও এখন স্থানীয়রা বলছেন, এখানে আমরা নেতাদের এবং স্থানীয় মানুষদের বক্তব্য শুনে যেমনটা বুঝতে পেরেছি, এক সময় এই তিস্তা নদীর প্রস্থের ছিল এবং এর গভীরতা ছিল অনেক বেশি, কিন্তু যত দিন যাচ্ছে ভাঙনের ফলে এর প্রস্থ বৃদ্ধি পাচ্ছে এবং গভীরতা কমে যাচ্ছে, যার ফলে বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতেই এখানে বন্যার সৃষ্টি হয় এবং ফসলের মাঠ পানিতে তলিয়ে যায়। অপরদিকে শুষ্ক মৌসুমে অনেক বেশি খরা দেখা দেয়, যে কারণে কৃষকরা ঠিক মতো ফসল ফলাতে পারে না। এই দুঃখের কথাগুলো আজকে নেতাদের সামনে তুলে ধরছেন তারা, এবং কেন্দ্রীয় নেতারাও তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে এবার তারা যেহেতু নেমেছেন, আজকে বিএনপির যে ভাইস চেয়ারম্যান রয়েছে তারেক রহমান, তার নির্দেশে তারা এই কর্মসূচি বাস্তবায়ন করবেন, এবং আগামীতে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আমি যে জায়গাটিতে অবস্থান করছি, এখানে পাশাপাশি দুটি পয়েন্টে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। নদীর পূর্ব দিকে লালমনিরহাট এবং পশ্চিম দিকে নীলফামারী। তো এখন লালমনিরহাটে আলোচনা রাখছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, এরপর পরপরই নীলফামারীতে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল এখানকার স্থিতি। রংপুর এবং নীলফামারী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ঘোষিত ৩ কমিটি বাতিলের দাবি চেয়ে সড়ক অবরোধ করেছে ছাত্র সংগঠনটির একাংশ। নগরীর লালখান বাজারে অবস্থান নিয়ে চলছে বিক্ষোভ। এদিকে দুপুর ১:৩০ থেকে সড়ক অবরোধের জেরে বন্ধ আছে যান চলাচল। এতে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। বিক্ষুব্ধদের দাবি, ঘোষিত কমিটিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর অপরাধীদের যুক্ত করা হয়েছে। এছাড়া একই ব্যক্তিকে একাধিক পদেও দেওয়া হয়েছে। দ্রুত এ কমিটি বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ছাত্র সংগঠনটির একাংশ। এ সময় বিতর্কিত এই কমিটির জন্য হাসনাত আবদুল্লাহ ও আরফ সোহেলকে দায়ী করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে শতাধিক কর্মী এই ৩ কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন। প্রকাশিত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার কমিটি বাতিল করতে হবে। মূল আন্দোলনকারীদের নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীমূলক কমিটি গঠন করতে হবে। ২. আগামী ৩ দিনের মধ্যে কমিটি গঠনের পূর্বে অভিযুক্ত সকল ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। ছাত্র সংগঠনের একাংশ যে বিক্ষোভ করছে সড়কে, তারা কি এখনো সড়কে আছেন কিনা, কি বলছেন তারা এই মুহূর্তে? দেখুন, দুপুর ১:৩০ থেকে যে সড়ক অবরোধের যে কর্মসূচি তারা শুরু করেছিল সেটি আসলে আমরা দেখছি আসলে ক্রমশ শিক্ষার্থীদের সংখ্যা কমতে শুরু করেছে, এবং এই মুহূর্তে আমরা দেখছি একেবারে গোটা ৫০ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তারা লালখান বাজার মোড়ের, যে লালখান বাজার মূল সড়ক রয়েছে তার মোড়ের একাংশে তারা অবস্থান করছে, এবং এর ঠিক পেছনটা দিয়ে তারা ফাঁকা রেখেছে, এবং সেই কারণে আমরা দেখছি আসলে ঘণ্টাখানেক আগে যে পরিমাণ
যানজট তৈরি হয়েছিল সেটি এখন আসলে ক্রমশ কমতে শুরু করেছে। বলা যেতে পারে যে আসলে এই মুহূর্তে যানজট বিষয়ক যে বিষয় সেটি আসলে নেই। আপনি জানেন যে গতকাল চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3টি কমিটি ঘোষণা করা হয়েছিল। একটি হচ্ছে চট্টগ্রাম মহানগর, বাকি দুটি হচ্ছে চট্টগ্রাম উত্তর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি। এবং আমরা দেখছি আসলে এই কমিটিকে যে 3টি কমিটি গঠন করা হয়েছে সেটিকে আসলে একাংশ যারা আন্দোলন করছিলেন দীর্ঘদিন ধরে তাদের একটি অংশ সেই কমিটিকে মানতে নারাজ। এবং আমরা দেখে যাচ্ছি সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের যে কর্মসূচি সেটি ঘোষণা করেছে। তারা বলছে যে এই কমিটি তারা কোনোভাবে মানে না। তারা বলছেন যে এই কমিটির মধ্যে কিশোরগঞ্জ সহ নানা অপরাধের সঙ্গে যুক্ত আছে এমন অনেককে স্থান দেওয়া হয়েছে, আবার অনেক ব্যক্তি একাধিক পদের মধ্যে আছে। সঙ্গত কারণে তারা আসলে এই কমিটিকে মানতে নারাজ এবং তারা বলেছে যে এটি যদি খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করা না হয় তাহলে তো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে তারা যাবে। আমরা দেখছি যে দুপুর 1:30 থেকে যে তাদের যে অবরোধ সেটি এখনো পর্যন্ত আছে, তবে তারা এমনভাবে অবরোধটি করেছে সড়কে যাতে করে গাড়ি চলাচল করতে পারে। অর্থাৎ একটি লালকাবাজার মোড়ের যে সড়ক তার একটি অংশে তারা অবস্থান নিয়েছে, ফলে দুপাশ থেকে যে যান চলাচল সেটি আসলে ঘণ্টাখানেক আগেই যেরকম ব্যাহত হয়েছিল আমরা দেখছি সেই সংকটটি এখন কেটে গেছে। আপনি জানেন যে আসলে 1:30টার সময় যখন তারা অবস্থান নিয়েছিল তখন আমরা দেখেছি উভয় পাশে অসংখ্য যান আটকে যায় এবং মানুষের যে চলাচল তাতে করে চরম ভোগান্তি তৈরি হয়। এবং সেই জায়গা থেকে তারা যখন সরে একটি নির্দিষ্ট স্থানে অবস্থান নেয় তখন দেখছি আমরা মানুষের যে ভোগান্তি সেটি কমে এসছে এবং খানিকটা ঢিমে তালেই তাদের যে অবরোধ কর্মসূচি সেটা তারা চালাচ্ছেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে সড়ক অবরোধের বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান লিটন। 5 আগস্টের পরে লুট হওয়া 1400 অস্ত্র ও 2.5 লাখ বুলেট এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। অস্ত্র ও গুলি উদ্ধারে জেলা প্রশাসকদের ডিসি সম্মেলনে নির্দেশনা দেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকারের নাশকতা রোধে জেলা প্রশাসকদের সজাগ থাকারও আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যুব সমাজকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আনসার ভিডিপির মাধ্যমে প্রতি ইউনিয়নে একটি করে কোম্পানিকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই কার্যক্রমকে আরও বড় পরিসরে নিয়ে যেতে ডিসিদের পরামর্শ বিবেচনা করবে সরকার। পার্বত্য জেলায় নাশকতায় জড়িত কুকিচির নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানান তিনি। পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল, তার মধ্যে 1400 অস্ত্র উদ্ধার হয়নি, 2.5 লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। আমি উল্লেখ করেছি যে স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে সাভারে শিক্ষার্থী হৃদয় হত্যা মামলায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় তার 5 দিনের রিমান্ড শেষ হয়েছে আজই। ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট KM মহিউদ্দিনের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে তা বাতিলের এবং জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে 4 দিনের রিমান্ডের আদেশ দেন। গত 26 জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এনামুর রহমানকে। পরদিন 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে পাঠানো হয় কারাগারে। অপারেশন ডেভিল হান্টের মধ্যে 24 ঘন্টায় জামালপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লা থেকে আরও 25 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে জামালপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 12 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 9 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে গত এক সপ্তাহে এ নিয়ে গ্রেপ্তার হলো 73 জন। এছাড়া নোয়াখালীতে গত 24 ঘন্টায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি রয়েছে। এ নিয়ে 9 দিনের অভিযানে জেলায় মোট 83 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে দেবিদ্বার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে হত্যাসহ 2টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জামায়াতে ইসলামী নিবন্ধন ফেরত ও সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। দুপুরে গাজীপুরে শিববাড়ি মোড়ে সমাবেশ হয়। পরে বিক্ষোভ মিছিল শিববাড়ি এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। একই দাবিতে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে সমাবেশ করেন নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক ঘুরে মাদ্রাসা মোড়ে শেষ হয়। এ সময় ২০ তারিখের মধ্যে সেক্রেটারি জেনারেলকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এছাড়া সকালে খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, দিনাজপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। নোয়াখালীতে বিএনপি নেতা কলিমুল্লাহ পাটোয়ারিকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২ আসামিকে। দুপুরে সুধারাম মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর ভাই নিজামউদ্দিন। পুলিশ জানায়, এ মামলায় ২ আসামিকে গতরাতে ঢাকার শাহবাগ থানা পুলিশ গ্রেপ্তার করে। বাকি আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। গত রোববার সদর উপজেলার বাধেরহাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজের নতুন ক্যাম্পাসে এক ছাত্রীকে আটকে রেখে হেনস্থা করে কয়েকজন বখাটে কিশোর। সে সময় কলিমুল্লাহ তাদেরকে বাধা দিতে গেলে তার উপর হামলা চালায় তারা। বান্দরবানের লামায় মুক্তিপণের দাবিতে অপহরণের ২ দিন পর ২৬ শ্রমিককে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। গতরাত ৩টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। এলাকাবাসী জানান, মুক্তি দেওয়ার আগে অপহৃতদের মারধর করা হয়েছে। বর্তমানে তারা কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা হাসপাতালে ভর্তি আছেন। এর আগে রোববার দুপুরে ফাঁসিয়াখালীর বিভিন্ন এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এরপর শ্রমিকদের মুক্তির জন্য অর্থ দাবি করে আসছিল দুর্বৃত্তরা। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, অপহৃত শ্রমিকদের উদ্ধারে ১৬ ফেব্রুয়ারি থেকে যৌথ বাহিনীর অভিযান চলছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার ভোররাতে দুর্বৃত্তরা শ্রমিকদের ছেড়ে দেয়। তবে মুক্তিপণ দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। বন্দরনগরী চট্টগ্রামে গত ৬ মাসে খুন, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং অপহরণের মতো অপরাধ বেড়েছে আশঙ্কাজনকভাবে। পুলিশের হিসেবেই আগের চেয়ে অপরাধ বেড়েছে ৪০% মতো। এছাড়া এলাকাভিত্তিক সন্ত্রাসীদের আধিপত্যের লড়াইয়ে আতঙ্কিত নগরবাসী। পুলিশি তৎপরতা কমায় অপরাধ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুলিশের অপরাধ পরিসংখ্যানের তথ্য বলছে, গত ৬ মাসে চট্টগ্রাম মহানগরীতে ছিনতাই, ডাকাতি, অপহরণ ও খুনের ঘটনা ঘটেছে ১১৮টি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪টি বেশি। এসবের মধ্যে বেশি ঘটেছে খুন ও অপহরণের ঘটনা। এছাড়া দিনে দুপুরে ছিনতাই ও অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, ডাকাতি ও হুমকির মতো ঘটনা চিন্তায় ফেলেছে নগরবাসীকে। তাদের অভিযোগ, আগে ফাঁড়ি, থানার টহল পুলিশের জোরালো কার্যক্রম ছিল, কিন্তু সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমেছে। মানুষ একটু আতঙ্কিত বোধ করতেছে। আমরা চাইতেছি যে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হোক। এটাই সকালবেলা আমার সামনে একটা হাইজ্যাক হয়েছে, যেখানে কোনো সিসি ক্যামেরা নাই, কোনো পুলিশ নাই। বিশেষজ্ঞরা বলছেন, ৫ আগস্টের পর পুলিশের কর্মতৎপরতা এখনো পুরোদমে দেখা যাচ্ছে না। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে আসছে না, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। পুলিশ ধরতে পারতেছে না আসামিদেরকে, এটা তো আমাদের বিশ্বাস হয় না। এগুলো তো জনগণের সাহায্যে যেভাবে হোক, এগুলো গোয়েন্দাগিরির মাধ্যমে যেভাবে হোক, এইসব অপরাধীকে ধরা পুলিশের জন্য এটা কোনো ব্যাপার না। এমন বাস্তবতায় ঘুরে দাঁড়ানোর কথা বলছে নগর পুলিশ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কথাও বলছে তারা। পরিবর্তিত পরিস্থিতি, সেটাকে মাথায় রেখেই আমাদের যে নিরাপত্তা ব্যবস্থাটা, আইন শৃঙ্খলা জনিত যে আমাদের সিকিউরিটি সিস্টেম এবং আমাদের যে অপরাধ নিয়ন্ত্রণমূলক যে পদক্ষেপগুলো, সেগুলোকে আমরা আরেকটু রিশাফল করেছি। চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রায় ৮০ লাখ মানুষের জন্য রয়েছে ১৬টি থানা। এই বিশাল এলাকার জন্য পুলিশ সদস্য রয়েছে প্রায় ৭,০০০। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় ৩ ঘন্টা কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। নিহত আলী আকবর ও জুনায়েদ মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয়রা জানান, ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে মধ্যপাড়া এলাকায় এলে একটি বাস তাদের চাপা দেয়। ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। প্রায় ৩ ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
দুজনও মারা গেছে। তখন স্থানীয় বিক্ষুব্ধ জনতা এবং স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তাঘাট ব্যারিকেড দেয়। তো আমরা এইসব ব্যারিকেড এবং কিছু গাড়ির গ্লাস টাস ভাঙে, তখন ওদেরকে আমরা বুঝাই শুনাইয়া রাস্তা ব্যারিকেড মুক্ত করি এবং স্কুলে ছেলে মেয়েদের সাথে ওদের আজকে যেহেতু একটা স্পোর্টস ছিল ওইটা স্থগিত করা হয়েছে। ঘন কুয়াশায় কুমিল্লার দাউদকান্দির ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস, ট্রাক ও মাইক্রোবাস সহ ৮ যানবাহনের সংঘর্ষ হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সকালে উপজেলার জিংলাতলি থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত ৩ কিলোমিটারের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোর মধ্যে অন্তত ৪টি বাস, ২টি ট্রাক, একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কার রয়েছে। যাত্রীরা গুরুতর আহত না হলেও যানবাহনে ব্যাপক ক্ষতি হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আফসার জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে। এদিকে সড়ক দুর্ঘটনার কারণে চট্টগ্রামমুখী লেনে যানবাহনের চাপ রয়েছে। এদিকে ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ নির্মাণ শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে ফেনী জেনারেল হাসপাতালের মর্গ থেকে তাদের মরদেহ গ্রহণ করেন স্বজনরা। মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনা রশিদ বলেন, ময়না তদন্ত ছাড়াই তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর আগে সোমবার রাতে ফেনী সদরের হাফেজিয়া এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপের ৬ যাত্রী নিহত হন। আহত হন আরও ৬ জন। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক। অভিযুক্ত কাভার্ড ভ্যান চালককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তারুণ্যের উৎসব উপলক্ষে লক্ষ্মীপুরে হাটবাজার ও সড়কের ময়লা আবর্জনা পরিষ্কারের অভিযানে নেমেছে শিক্ষার্থীরা। দুপুরে সদর উপজেলার দালালবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে এই কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসন ও দালালবাজার ইউনিয়ন পরিষদের আয়োজনে চলে এই কার্যক্রম। শুরুতে বিভিন্ন সড়কের আশপাশ পরিষ্কার করা হয়। পরে বাজারের ১৫টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে মধ্যে ময়লা ফেলার ডাস্টবিন বিতরণ করা হয়। এই সময় জনসচেতনতায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদ আলম রানা সহ আরও অনেকে। তারুণ্যের উৎসবের কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে অনেক জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চলমান আছে। তারই অংশ হিসেবে আজকের এই কার্যক্রম, আজকের ডাস্টবিন বিতরণ। এখানে আমাদের দোকান আছে সম্ভবত ১৫০-এর বেশি। আমরা আজকে ১৫০টি দোকানে ডাস্টবিন সরবরাহ করব। দিনাজপুরের পার্বতীপুরে রেল লাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে পার্বতীপুর হলদিবাড়ি রেল গেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহটি একদিন আগে নিখোঁজ ভরতচন্দ্র রায়ের। তিনি রেলওয়েতে আউটসোর্সিংয়ে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সকালে বেতন ওঠানোর জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ভরত। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। আজ সকালে হলদিবাড়ি রেলগেট এলাকায় রেল লাইনের পাশে মস্তকবিহীন মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা গিয়ে নিহতের পরিচয় নিশ্চিত করে। চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল সহ বিভিন্ন সিটিতে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। অসুস্থ বয়স্ক এবং শিশুদের জন্য দিনের বেলায়ও টাঙাতে হচ্ছে মশারি। সিটি কর্পোরেশনের উদাসীনতা ও মশা নিধন কার্যক্রমে স্থবিরতাকে দুষছেন স্থানীয়রা। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। মশা নিধনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এসব জেলার বাসিন্দাদের। চট্টগ্রাম নগরীর চায়ের দোকান, রাস্তাঘাট, আবাসিক এলাকায় সন্ধ্যার পর মশার উৎপাতে অতিষ্ঠ লোকজন। কয়েল জ্বালিয়েও মিলছে না নিস্তার। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত ওষুধ ছিটানো হচ্ছে না। আর যতক্ষণ প্রতিদিন মশার কল জ্বালাইতে হয়, না জ্বালাইলে ওই দিন আর থাকা যাবে না ঘরে। এদিকে মশা নিধনে আলাদা সেল গঠনের পাশাপাশি জনসচেতনতায় জোর দিচ্ছে নগর কর্তৃপক্ষ। শিগগিরই বড় পরিকল্পনার আশ্বাস মেয়রের। ওয়ার্ডে গিয়েও লিফলেট বিতরণ করছি গণসচেতনতা বৃদ্ধির জন্য। এবং আমরা অলরেডি একটা ডেঙ্গু ম্যানেজমেন্ট সেন্টার আমি করে দিয়েছি, আপনি জানেন, যেখানে NS1 অ্যান্টিজেন বিনামূল্যে আমরা সেটা টেস্টটা করে দিচ্ছি এবং 10টি বেড আমরা সেখানে রেখেছি। ক্লিন সিটি খ্যাত রাজশাহীতেও মশার উপদ্রব কমছে না। 30টি ওয়ার্ডের অধিকাংশ কাউন্সিলর আত্মগোপনে থাকায় মশা নিধন কার্যক্রম স্থবির। এছাড়া নগর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায় দিচ্ছেন স্থানীয়রা। তবে বরাদ্দের অভাবে ধীরগতি দাবি কর্মকর্তাদের। মশার উপদ্রব বেড়েছে এবং
যে উপদ্রবের কারণে আমরা হয়তো ডেঙ্গু বা বিভিন্ন ধরনের রোগবালাইগুলি বাড়ছে। ছাত্রছাত্রীরা সন্ধ্যার পরে কোনো অবস্থায় পড়াশোনা করতে পারছে না। গতানুগতিক যে প্রাত্যহিক কাজ মশা লার্ভা নিধন এটা কন্টিনিউ চলবে এবং আমরা আগামী 22-23 তারিখ থেকে এক সপ্তাহের জন্য, রোজার আগে এক সপ্তাহের জন্য আমরা একটা ফগার মেশিনের কার্যক্রম পরিচালনা করব। বরিশালে দিনের বেলায়ও মশারি ছাড়া ঘুমানোর উপায় নেই। আবর্জনা ও ময়লা নিষ্কাশন কার্যক্রমে স্থবিরতা আর পর্যাপ্ত ওষুধ না ছিটানোয় বাড়ছে মশা। মশার উপদ্রব তো চলতেছেই এবং সেই রকমের কিন্তু সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা স্টাফ আছে, ঝাড়ুদার আছে, তাদেরকে আমি প্রতিনিয়ত লাগিয়ে রাখছি এবং আমরা খোঁজ রাখছি কোথায় কোন সমস্যা হয়। যদি কোথাও কোনো সমস্যা তখন আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা তাকে আমি ধরি, সাথে সাথে সে অ্যাকশন নিচ্ছে আর কি। গেল বছর বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৫০০ মানুষ। এই বছর ১.৫ মাসেই আক্রান্ত ৪৪ জন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, এই মশার যে উপদ্রব সেটি কিন্তু দীর্ঘদিনের একটি সমস্যা। এটি কিন্তু আসলে যখন শীত ছিল, তীব্র শীত ছিল, তখনও কিন্তু এই মশার উপদ্রব বেশি ছিল এবং এখন কিছুটা গরম পড়েছে, তারপরও কিন্তু মশার উপদ্রব কমছে না। সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ধরনের ওষুধ রয়েছে, ফগার মেশিনের মাধ্যমে, হ্যান্ড স্প্রের মাধ্যমে তারা ওষুধ ছিটাচ্ছে, কিন্তু আসলে নগরীর চিত্রটা কিন্তু ভিন্ন। সিটি কর্পোরেশনের দাবি হচ্ছে যে তারা এই ওষুধের মাধ্যমে মশা নিধন করতে সক্ষম হচ্ছেন, তবে নগরবাসী যে অভিযোগ, তারা যেটি বলছেন যে আসলে ওষুধ ছেটানোর পরেও কিন্তু আসলে মশা নিধন হচ্ছে না। তারা যেটি বলছেন যে আসলে এই মশার জন্য কয়েল জ্বালিয়ে তাদেরকে রাখতে হচ্ছে, অনেক সময় মশারি টানিয়ে রাখতে হচ্ছে, যেহেতু অনেক বাসাতেই আসলে শিশুরা থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক শিশু কিন্তু এই মশার কামড়ে আক্রান্ত হচ্ছেন এবং অনেক সময় জ্বরে আক্রান্ত হচ্ছেন। সেই হিসেবে কিন্তু আসলে নগরবাসী বারবারই অভিযোগ করে যাচ্ছেন যে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ওষুধটি দেওয়া হচ্ছে সেটি আসলে কোনো কার্যকর হচ্ছে কিনা সেগুলো আসলে পরীক্ষা করে দেখা দরকার। তবে সিটি কর্পোরেশন যেটি জানিয়েছে যে আসলে তাদের 4 জন চিকিৎসক রয়েছে, তারা বরিশাল সিটি কর্পোরেশন 30টি ওয়ার্ডে যখন এই স্প্রে করা হচ্ছে তখন কিন্তু আসলে সেই স্প্রের জায়গাগুলো তারা পরিদর্শন করছেন এবং সেখানে তারা দেখছেন যে আসলে এই মশার লার্ভা বা মশাগুলো মরছে কিনা, এবং তাদের দাবি হচ্ছে যে সেখানে 90% মশা কিন্তু এই ওষুধে নিধন হচ্ছে। তবে আমরা যেটি দেখেছি যে এখনও সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকা রয়েছে, যেসব এলাকায় যে আনাচে কানাচে যে এলাকাগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু ময়লার স্তূপ জমে থাকে এবং বাসাবাড়ির আশেপাশে ময়লার স্তূপ থাকার কারণে কিন্তু আসলে মশার উপদ্রবটা বেশি। এছাড়া যে জমে থাকা যে পানিগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে মশার লার্ভা দেখা গেছে এবং সেগুলো কিন্তু আসলে নিধনের জন্য সিটি কর্পোরেশন বলছে যে যারা এলাকাবাসী রয়েছে তারা যদি সচেতন না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে এই মশা নিধন করা সম্ভব না। অর্থাৎ যারা এই বাসাবাড়ির আশেপাশে ময়লা ফেলছেন সেই ময়লাগুলো যাতে আশেপাশে না ফেলে তারা যাতে সিটি কর্পোরেশনের যে নির্দিষ্ট স্থান রয়েছে এবং যে গাড়িগুলো রয়েছে সেখানে যাতে ময়লা ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা সচেতনতা বৃদ্ধির কথা বলছেন। তবে নগরবাসীর যে অভিযোগ হয়েছে যে আসলে এটি কিন্তু সন্ধ্যার পরে আসলে পরিষ্কার করার একটি কথা থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে অলিতে গলিতে এই ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে না, তার ফলে কিন্তু আসলে এই ময়লাগুলো জমে কিন্তু আসলে ময়লার ভাগারে পরিণত হয় এবং মশারও কিন্তু উপদ্রব সৃষ্টি হয়। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন দাবি করে আসছেন যে তারা শতভাগ এই মশা নিধনের জন্য কার্যকর ভূমিকা পালন করছেন, কিন্তু নগরবাসীর দাবি হচ্ছে যে আসলে মশা কমছে না। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন বলছেন যে আসলে তাদের ফগার মেশিনের সংখ্যা বাড়ানো হয়েছে, হ্যান্ড স্প্রে যেগুলো রয়েছে সেগুলোর সংখ্যা বাড়ানো হয়েছে এবং নিয়মিত প্রতিদিন একটি ওয়ার্ডে কিন্তু 4 জন করে তারা 4টি ভাগে ভাগ হয়ে তারা কাজ করছেন এবং সব মিলে দেখা গেছে যে আসলে সিটি কর্পোরেশন যেটি বলছেন যে তারা তাদের কার্যক্রম রেখেছেন, কিন্তু নগরবাসী বলছেন যে আসলে মশা নিধন হচ্ছে না। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন। বর্তমানে নানা কারণে সামাজিক সম্প্রীতি নষ্ট হলেও তরুণদের একটি বড় অংশ মানবতার পক্ষে অবস্থান নিয়েছে, যা ইতিবাচক বলে মন্তব্য করেছেন চার্চ অব ইংল্যান্ডের উপদেষ্টা চার্লস রিড। দুপুরে চট্টগ্রামের চকবাজারে ডি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে সম্প্রীতি সংলাপে তিনি বলেন, বাংলাদেশের ধর্ম, বিশ্বাস এবং সম্প্রীতির এক দীর্ঘ ইতিহাস রয়েছে। এই সম্প্রীতি নতুন প্রজন্মের কাছে আরও দৃঢ় করতে কাজ করছেন তারা। ইতোমধ্যে দেশের 8 জেলায় তরুণদের নিয়ে সামাজিক সম্প্রীতি সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন রাজনীতিবিদ, ধর্মীয় নেতৃবৃন্দকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংলাপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ পর্যায়ে শিক্ষার্থী, শিক্ষাবিদ, ধর্মীয় নেতা, সামাজিক নেতৃবৃন্দ
অংশ নেন। সবাই মিলে হাত মেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত চাই স্লোগানে সাভারের সিআরপিতে অনুষ্ঠিত হয়ে গেল নিউট্রিশন ফেয়ার 2025। সকালে সিআরপি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এই নিউট্রিশন ফেয়ারের আয়োজন করেন। মেলায় 10টি স্টলে 150 ধরনের খাবার প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, পুষ্টিকর খাবারের গুরুত্ব ও খাবারের সাথে পরিচয় করিয়ে দিতেই এই মেলার আয়োজন। এছাড়া মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দুধ আছে, জুস আছে, যেমন আমাদের মাইক্রো এবং ম্যাক্রো যে মিনারেলস গুলো লাগে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সবগুলোকে আমরা এখানে রাখার চেষ্টা করছি। সবাইকে কি করা, সচেতন করার রোগ জীবাণু সম্পর্কে। যেমন এই মেলায় যেটা ফুটে ওঠানো হয়েছে সব ডিজিজ সম্বন্ধে, প্রত্যেকটা ডিজিজের জন্য কি ধরনের খাবার খাওয়া দরকার। ঢাকার দোহারে নিজ বসতঘর থেকে সোনালী রাজবংশী নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী সুশান্ত রাজবংশীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে উপজেলার মেঘুলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে সোনালী আত্মহত্যা করে। এ ঘটনায় 3 জনকে আসামি করে তার মা সাধনা রাজবংশী থানায় মামলা দায়ের করেন। পরে নিহতের স্বামী সুশান্ত রাজবংশীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। খুলনায় আগুনে পুড়ে গেছে 6টি দোকান। দুপুরে নগরীর বয়রা পূজাখোলা এলাকায় লেপ তোশক তৈরির একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, দুপুরে হঠাৎ লেপ তোশক তৈরির একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পাশের এলপি গ্যাস বিক্রির দোকানসহ 5টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ ডক্টর শামসুজ্জোহা দিবস ও শিক্ষক দিবস। সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় উপস্থিত ছিলেন শহীদ ডক্টর শামসুজ্জোহার কন্যা সাবিনা জোহা খান। এ সময় বক্তারা দিবসটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব বলেন, যেখানেই অপশাসন, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন, সেখানেই ডক্টর জোহার নাম এসেছে। কুষ্টিয়ায় নসিমন, করিমন, ইজিবাইক সহ অবৈধ 3 হুইলারে দৌড়াতে তীব্র যানজটে ভোগান্তিতে বাসিন্দারা। একদিকে সরু রাস্তা, অন্যদিকে ফুটপাত দখল করে ব্যবসার কারণে সড়কে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। ট্রাফিক আইনের তোয়াক্কা না করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে, ফুটপাত দখলমুক্ত ও যানজট কমাতে দ্রুত ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। কুষ্টিয়া শহরের ব্যস্ততম মজমপুর গেট এলাকা। সরু রাস্তায় ইজিবাইক, অটোরিকশা, নসিমন, করিমনের কারণে তীব্র যানজট। স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী মানুষের বাড়ছে ভোগান্তি। একই চিত্র কলেজ মোড়, হাসপাতাল মোড়, থানা ট্রাফিক মোড়, চৌহাস সহ শহরের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। সেই সাথে ফুটপাত দখল করে দোকানপাট বসানোয় পথচারীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। একই লাইসেন্স দিয়ে, নাম্বার প্লেট দিয়ে 7টা গাড়ি চালায় বা 8টা গাড়ি চালায়, তো একটা গাড়ির জন্য তো একটাই লাইসেন্স। রেল লাইনের গেটের এখান থেকে যদি ট্রেন যাতায়াত করে তখনও একটা যানজট হয়। এই যে মেডিকেল বা হাসপাতালে কত রোগী যাচ্ছে এবং এই যানজটের জন্য অনেক সময় দেখা যায় অ্যাম্বুলেন্স ওখানে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের দাবি, শহরের অবস্থা এমন হয়েছে যে বর্তমানে মানুষের চেয়ে যানবাহনের সংখ্যাই বেশি মনে হয়। অবৈধ যানবাহনের চালকেরা ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা না করায় ঘটছে দুর্ঘটনাও। ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, অটো এসব গাড়ির পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে, যার জন্য যানজটটা একটু বেড়ে গেছে। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এই শহরের যানজটটা যত সহজলভ্য হয়। সড়কে শৃঙ্খলা আনতে ইজিবাইক, অটোরিকশা চালক ও মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করেছে জেলা প্রশাসন। জেলায় ইজিবাইকের যে চালক আছে, সমিতি আছে, তাদেরকে আমরা এনে আমরা একটা ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে
সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে অন্যান্য আইন কানুন শিখিয়েছি। পাশাপাশি আমরা একটি রোটেশন পদ্ধতি চালু করব বলে আমরা চিন্তা করেছি। কুষ্টিয়া পৌর এলাকায় দিনে গড়ে প্রায় 10,000 অটোরিকশা চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আলোচনা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।